37,300 সামথিং দখলদারের একটা তালিকা নদী রক্ষা কমিশনের আপনার ওনারা একটা তালিকা করেছে 2017 সালে। ওইটা ওয়েবসাইটে প্রকাশ করতে ভয় পেয়েছে, বা ধরেন এর আগে ছিল বোধহয় 67, না পরে আবার কাটছাট করবা, পরে 17 সালে ছিল দেখলাম 37,000 সামথিং। তো ওনারা ওইটা দিবে কিনা কনফিউশনে ছিল সেই সময় গভর্নমেন্টের পিরিয়ডে। তো তারা বলেছে এইটা জেলা প্রশাসকের মাধ্যমে যাচাই বাছাই চলছে। মূলত দেওয়ার সাহস করাটা একটা ম্যাটার। দখলদারদের তালিকা ওইভাবে যদি দেয় তো চিন্তা নাম্বারটা কত। আরেকটা জায়গায় নদী রক্ষা কমিশনই বলছিল 67,000, 67, আমরা 37ই গেলাম। 37,000 দখলদার, এবং তারা সাধারণ কিন্তু দখলদার না, অবশ্যই কোনো না কোনোভাবেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কানেক্টেড। একটা দল না, এটা বিভিন্ন রাজনৈতিক দলের সাথেই কানেক্টেড। তো সেই ক্ষেত্রে এইখানে এই দখলদারদের ঠেকাতে রাজনৈতিক একটা বড় কমিটমেন্ট দরকার। এইখানে বড় বড় রাজনৈতিক দলের প্রতিনিধি আছে, আমরা ইয়ং রাইজিং যারা পলিটিক্যাল লিডার, আমরা ওই কমিটমেন্টের মাধ্যমেই তো একটা নতুন অঙ্গীকার নিয়ে মানুষের সামনে হাজির হয়েছি। কারণ আমরা ক্ষমতায় গিয়ে বা ধরেন আমরা ওই দায়িত্বে গিয়ে কতটুকু পালন করব আমরা জানি না। আমি বলছি যে আমি শতভাগ চেষ্টা করব। ঢাকার পরিবহন নিয়ে দীর্ঘদিন ধরে আলাপ আলোচনা হচ্ছে, যে পরিবহনকে একটা শৃঙ্খলায় নিয়ে আসা, একটা কোম্পানির অধীনে পরিচালনা করা নিয়ে, এবং সেখানে ফিটনেসবিহীন যে গাড়িগুলো সেগুলোর অনুমোদনটা না দেওয়া এতদিনে হয় নাই। সামনে কতটুকু হবে আমরা জানি না, কিন্তু আমাদেরকে তো চেষ্টা তো করতে হবে। পরিবহনের সাথে আরেকটা বিষয় সবচেয়ে যেটা আমাদের মেজাজ খিটখিটে থাকে, শব্দ দূষণ একটা অন্যতম কারণ। দেখেন, মানুষের স্বাভাবিক সহনীয় ক্ষমতা হচ্ছে 40 ডেসিবেল, সেখানে অন অ্যান অ্যাভারেজ ঢাকাতে বোধ হয় অ্যাভারেজ 125, 119, 20 এরকম থাকে, রাজশাহীতে 103। এবং আমাদের এইখানে তো মোটরসাইকেল থেকে শুরু করে আপনার একেবারে বাস সব কারণে অকারণে হর্ন বাজায়। এবং আপনারা দেখবেন যে এই গাড়িগুলো বিএসএমএমইউর সামনে কি যাত্রী তোলার স্ট্যান্ড হওয়া উচিত, আপনার ওনার হসপিটাল ওইখানেও ধরেন আপনার একটা হচ্ছে জ্যাম লাগায়, আরেকটা হচ্ছে আবার কারণে অকারণে পিছনে আরও গাড়ি হর্নগুলো বাজে। এখন এইখানে একদিকে আমরা ড্রাইভারদের যদি বলি তাদেরকে দোষ দেব, আবার আমাদের তো শিক্ষিত তরুণরা মোটরসাইকেল ইদানিং যে সাউন্ড কিছু কিছু দেখবেন মোটরসাইকেল বাসের হর্নের চেয়েও ওটাকে ওভার করে ফেলে, তারা তো শিক্ষিত তরুণ। ওইদিকে বাসের ড্রাইভারের কথা আমরা বললাম, এইদিকে কিন্তু আবার আমাদের শিক্ষিত তরুণরাও কিন্তু এই কাজটা করছে। বাইরের দেশে যারা যান তারা তো দেখেন অনেক উন্নত দেশে, অনেক দেশে হর্নের রাস্তায় চললে সাউন্ডও পাওয়া যায় না। তো এইখানে পলিসি গ্রহণের পাশাপাশি আমাদের সব লেভেলের সচেতনতারও একটা বড় বিষয় রয়েছে। আমরা যখন কথা বলি সবাই ভালো ভালো কথা বলি, কিন্তু আমি অনুসরণ করার ক্ষেত্রে কিংবা ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আমার সেই সদিচ্ছাটা আমার মধ্যে দেখা যায় না। তো সেই কারণে বলছি, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, ফার্স্ট চেঞ্জ ইয়োর সেলফ। আমাদেরকে আসলে চেঞ্জ হতে হবে। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এবং জাহাঙ্গীরনগর সেম গবেষণারা করছিল, ওনারা দেখাইছে যে আমরা যে সবচেয়ে কমন বাজারে যে তেলাপিয়া, পাঙ্গাস যে মাছগুলো এবং পোলট্রির মুরগি, এই আমরা পোলট্রির মুরগি তো সবাই খাই, যে খেয়ে থাকি, এটাতে আপনার ক্ষতিকর যে আমাদের সীসা, ক্রোমিয়াম, নিকেল, সেটা অস্বাভাবিক মাত্রায়, সহনীয় মাত্রার চেয়ে 104 গুণ হচ্ছে আর্সেনিক, 5.58 হচ্ছে নিকেল, 3 গুণ ক্রোমিয়াম, 2.8 গুণ পারদ, 4.6 গুণ সীসা। স্বাভাবিক মাত্রার চেয়ে এইটা পাওয়া যাচ্ছে পোলট্রির আপনার খাবারে, মাছের খাবারে, আলটিমেটলি যেটা মানুষের শরীরেও চলে আসে। তবে পোলট্রির মুরগির আরেকটা ভয়ঙ্কর দিক হচ্ছে হরমোন, এবং আপনার অনেক ক্ষেত্রে যেটা বলে আপনার এক প্রকার ওষুধটা কি আমার নামটা মনে নাই, যেটা যে দিলে যেটা বলে মানুষের যেমন কিডনি ড্যামেজ হয়, মুরগির কিডনি নাকি ড্যামেজ হয়ে যায়, যার ফলে ওয়েট বাড়ে। তো আমরা এটা বাজারে খাচ্ছি, এইটা কি কেউ নজরদারি করতেছে? হয়তো ধরেন ঢাকার সর্বোচ্চ গুলশানের একটা মার্কেট, বনানীর একটা মার্কেট, কারণ ওইখানে সব এলিট ক্লাসের উঁচুতলার মানুষেরা থাকে, ওইটা বেশি নজরদারি করা হবে, কিন্তু আর বাজারগুলোতে কিন্তু ওইভাবে পরিমাপ করা হয় না। তাহলে আমরা যেটা পরিবেশের সাথে আমরা যে ভবিষ্যৎ কৃষির এবং ফুড সিকিউরিটির কথা বলছি, এইগুলো নিয়ে আমরা জানি না আমাদের পলিসি মেকাররা চিন্তা করছেন কিনা, কিন্তু এইগুলো আমাদেরকে এখন চিন্তা করতে হচ্ছে।
সেই জায়গা থেকে আজকের এই আয়োজন একটা সূচনা হয়েছে, মনে করি ভালো একটা পথ দেখাবে। আমরা যারা বিশেষ করে সামনের একটা নতুন চ্যালেঞ্জের রাজনীতি আমরা করতে চাই পরিবর্তিত বাংলাদেশে। আমি এইটার পাশাপাশি আরেকটু একটা কথা বলবো যে আমরা সবসময় রাজনীতিবিদদের ভালো মন্দ বা তাদের উপরে তো দায় চাপিয়ে দিয়ে থাকি। নাগরিক হিসেবে, তরুণ হিসেবে কিন্তু আমাদের অনেক কিছু করার আছে। আমরা নাগরিকরা, আমরা তরুণরা কি গত 16 বছর বাংলাদেশে একটা কর্তৃত্ববাদী শাসন ছিল, তার বিরুদ্ধে কতজন লড়াই করেছে? অনেক তরুণরা করেছে, কিন্তু আমরা কতজন করেছি? ভাই বলছেন এটা, আমি বলছি আমার এলাকার একটা প্রজেক্ট। দেখেন, এখন আমি যদি এখানে খুব কড়া কথা বলি, এলাকার মানুষ গালি দেবে যে বেটা এলাকার একটা প্রকল্প বন্ধ হয়ে যাচ্ছে, সেটার পক্ষে সে কথা বলতেছে। এই পায়রার আপনার পোর্ট নিয়ে তো শুরু থেকে বলা হলো কতগুলো টাকা জাস্ট পানির মধ্যে ঢেলে দেওয়া হয়েছে। কেন? কিছু মানুষের এই প্রজেক্টের নামে একটা লুটপাটের ব্যবস্থা করার জন্য। ঠিক আমাদের উন্নয়ন প্রকল্পগুলো নেওয়ার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই জনস্বার্থের চেয়ে এই ধরনের ব্যক্তি স্বার্থ কিংবা যারা ওটার সাথে কনসালটেন্ট কিংবা যারা যুক্ত তাদের কমিশন এইগুলো যুক্ত থাকে। সেই ক্ষেত্রে একটা অ্যাক্টিভ আপনার সিটিজেন বা সক্রিয় নাগরিক সমাজ, একটা তরুণ সমাজ খুবই কিন্তু প্রয়োজন। 5ই আগস্ট কিংবা এই বিপ্লবের পরে আপনাদের দায়িত্ব শেষ হয়নি। আপনারা যতদিন ভাইব্রেন্ট থাকবেন, আমাদের এই স্বপ্ন পূরণের ক্ষেত্রে আমরা তত এগিয়ে যেতে পারবো। তাই আমরা এই সময় থেকে পরবর্তী নির্বাচন এবং নির্বাচন পরবর্তী সময়ে আপনাদের এই নজরদারিটা, আপনাদের এই সক্রিয় ভূমিকাটা, আপনার মতামতটা এইটা থাকা জরুরি। এইটুকু বলেই শেষ করছি। ধন্যবাদ।